আবারও স্বাগত ২১শে বিজনেসে। দর্শক, এখন রয়েছে দেশের তথ্য প্রযুক্তি খাত নিয়ে বিশেষ আলোচনা। এর আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসাল্টিং প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বেসিসের সাবেক ভাইস প্রেসিডেন্ট মুশফিকুর রহমান। দর্শক, ২১শে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে। আপনাকে স্বাগত ২১শে বিজনেসে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং ২১ টিভিকে আজকে আমাকে আমন্ত্রণ জানার জন্য। আমরা আনন্দিত আপনাকে আমন্ত্রণ করে। প্রথমে আপনার কাছে যেটি জানতে চাই, সফটওয়্যার ইন্ডাস্ট্রির মানে চিত্রটা আপনার কাছে জানতে চাই। আমি একটু রিলেট করতে চাই ইন্টারন্যাশনাল যে সফটওয়্যার কোম্পানিগুলো আছে তাদের সাথে। আমি ইউএসের কথা বাদই দিলাম, আমাদের প্রতিবেশী দেশ ভারত রয়েছে, পাকিস্তান রয়েছে, তাদের সাথে কম্পেয়ার করলে আমাদের বর্তমান সফটওয়্যার ইন্ডাস্ট্রির অবস্থান কোথায় একটু যদি জানাতেন। অসংখ্য ধন্যবাদ। খুব প্যাশনেট একটা জায়গাতে বলেছেন, কারণ প্রায় ৩০ বছর উপর হয়ে গেছে আমরা সেই বুয়েট থেকে বেরিয়ে বাইরে না গিয়ে দেশে আমরা কাজ শুরু করেছি ৪ বন্ধু স্পেকট্রামে। সেখান থেকে পথ চলা আজকের ৩০ বছরের উপরে হয়ে গেছে। যখন শুরু করেছিলাম তখন তো তেমন কোনো অবস্থানই ছিল না। সেই অবস্থান থেকে ধীরে ধীরে আমাদের এই অবস্থানে আসছি। আমরা একটা সাধারণ একটা মোটামুটি বলবো যে আমরা নট ম্যাচিউরড স্টেজ, সেমি ম্যাচিউরড স্টেজে আমরা পৌঁছেছি আজকে, যে আমরা যেটা বলবো, যার ফলে অনেক অপরচুনিটিগুলি তৈরি হয়েছে এখানে লোকালি এবং বাইরে অপরচুনিটিগুলি তৈরি হয়েছে। এটা তার একদিনে হয়নি। আর তাছাড়া আমি নিজেও বেসিসে পলিসি লেভেলে কাজ করেছি ৬ বছর। তাহলে আমরা সরকারের সাথে আমরা এবং ইন্ডাস্ট্রির অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। তাহলে শুরুতেই যেটা বলি, আমার এখন আইটি এবং আইটিএস ইন্ডাস্ট্রির অবস্থানটা ১ নাম্বার। তারপর আমরা তুলনাতে যাব। যদি আমরা চিন্তা করি যে এই মুহূর্তে প্রায় $8 বিলিয়ন উপর মার্কেট সাইজ, এটা হচ্ছে আইটিএস সব মিলে, হার্ডওয়্যার সফটওয়্যার সব কিছু মিলে। অত্যন্ত একটা আশাবাদের জিনিসটা হচ্ছে ২০২৫ সালে কিন্তু আমরা $1 বিলিয়ন রপ্তানি আয় ছাড়িয়ে গেছি আইটি এবং আইটিএস। যদিও আমাদের বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বিপিবির তথ্য অনুযায়ী $650 মিলিয়ন। আচ্ছা, সেটা কিন্তু একটা দিকে খেয়াল করবেন, ক্যাপটিভ কিছু সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি আছে যাদের শুধু টাকাটা বাইরে থেকে আসছে। এবং আমার নিজের ভাগ্নির কথা বলেন, আমার অফিসে ২ বছর কাজ করেছে, আমাদের এখানে কাজ করে এখন একটা আমেরিকান কোম্পানিতে কাজ করছে। সো ওর যেই রেমিটেন্সটা যেটা আসছে সেটা কিন্তু সফটওয়্যার রপ্তানি হিসাবে আসছে না, রেমিটেন্স হিসাবে। অনেক ক্ষেত্রে দেখা যায় রেমিটেন্স অনেক বিকাশ বা বিভিন্নভাবে টাকাগুলি আসছে সেখানে। তো সেই এক্সট্রাপোলেশন করলে আমাদের এখানে $1 বিলিয়ন আমাদের রপ্তানি আমরা অলরেডি ক্রস করে ফেলেছি সেখানে। আর প্লাস লোকাল মার্কেট সাইজও কিন্তু $1 বিলিয়ন প্লাস মাইনাস। কিন্তু এই লোকাল মার্কেট সাইজের 1 বিলিয়ন যেটা বলছেন, একটা বিরাট অংশ কিন্তু সফটওয়্যারের বাইরে এখন আসছেন। নাও আমরা হয়তো খুশি পাই, সিএজিরা যদি বলেন 10-11% আমাদের হচ্ছে ইয়ার অন ইয়ার গ্রোথ। আর যদি সফটওয়্যার এক্সপোর্ট বলেন, আইটিএস এক্সপোর্ট বলেন, প্রায় 15-20%। জি, এই ক্ষেত্রে আমি একটু ইন্টারাপ্ট করি আপনাকে। আপনি $1 বিলিয়ন বলেন এবং আমরা একটা ভালো অবস্থানে আছি বলে নিব। তা আমরা যদি ভারতের সাথে কম্পেয়ার করি, আপনি জানেন যে এখন বিশ্বে এরকমও প্রতিষ্ঠান রয়েছে, অ্যাপলের কথা যদি বলি $4 ট্রিলিয়ন কাছাকাছি চলে যাচ্ছে। সিঙ্গেল একজন ব্যক্তি ইলন মাস্ক, উনি ট্রিলিয়নিয়ার হয়েছেন, আর আমরা $1 বিলিয়ন খুশি। আমি এখানে কটাক্ষ করছি না, কিন্তু ভারতের প্রতি নির্ভরযোগ্যতা আছে কিনা সফটওয়্যারের ক্ষেত্রে? আমরা অনেক ক্ষেত্রে খবর পেয়েছি যে ভারতের সফটওয়্যার বাংলাদেশে ইউজ করে রিফাবলিশড করেও অনেক ক্ষেত্রে এক্সপোর্ট করা হয়। আমি এই প্রসঙ্গে আবার আসছি, তুলনা দেই। যেটা হচ্ছে যে যদি ইন্ডিয়ার কথা চিন্তা করেন, ইন্ডিয়ার এই যে ফিগারটা বললাম, আমাদের 1 বিলিয়ন থেকে 1.5 বিলিয়নে যাচ্ছি আমরা, সেটা হচ্ছে 200 বিলিয়ন। পাকিস্তানে হচ্ছে আপনার এটা 3 বিলিয়ন প্লাস। জি। এবং শ্রীলঙ্কার মতো, যেখানে ওদের মাত্র জনসংখ্যা 2,20,00,000, সেখানে হচ্ছে $1.5 বিলিয়ন। জি। তাহলে এখন বাস্তবতা নিরিখে তাহলে আমরা কি সাকসেসফুল বলতে পারি? না, অবশ্যই। মানে এখানে হু ইজ রেসপন্সিবল? হ্যাঁ, ইন্ডাস্ট্রি হিসাবে আমরা কিছু রেসপন্সিবিলিটি অবশ্যই নিব, কিন্তু আমরা পুরোপুরি কি একই জিনিস নাকি একটা ইকোসিস্টেমের ব্যাপার? অবশ্যই ইকোসিস্টেমে। আপনি কখন রপ্তানি করতে পারবেন? যখন আপনার দেশীয় মার্কেটটাতে আপনার অনেক বেশি মার্কেট সাইজ বড় হবে, মার্কেট ম্যাচিউরড হবে, তখন আপনি দক্ষ জনবল তৈরি করতে পারবেন, প্রোডাক্ট সার্ভিসেসগুলি দেবে, সেটাকে শোকেস করে আপনি তখন বাইরে নিতে পারবেন, তাই না? এটা একই না। কথার কথা অ্যাকাউন্টিং সফটওয়্যার যেটা বলছেন, এখনো টালি কিন্তু আছে। নাও টেল মি, ইন্ডিয়াতে হচ্ছে এ পর্যন্ত 4 লাখ চার্টেড অ্যাকাউন্টেন্ট প্রডিউস করেছে, পাকিস্তানে করেছে 11,500 এ পর্যন্ত। এবং খুব ইন্টারেস্টিংলি 2025-এর ডিসেম্বরের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী শুধু ডিসেম্বর আর 500 জন বেড়েছে। দে হ্যাভ টেকেন এ ম্যাসিভ স্ট্র্যাটেজি। এখানে কিন্তু এই চার্টেড অ্যাকাউন্টেন্টের মধ্যে নারীর সংখ্যা কিন্তু উল্লেখযোগ্যভাবে বেশি। যে সংখ্যাটা শ্রীলঙ্কাতে 9,000-এর উপরে। আর আমরা কত প্রডিউস করেছি জানেন? বল। 2034।
তাহলে সেই জায়গায় এই যদি আমার সিস্টেমটা হয়ে থাকে, তাহলে টোটাল যদি অ্যাকাউন্টিং অ্যান্ড বিপিওতে আমার যদি হায়ার এন্ডের প্রফেশনাল আমরা তৈরি না করতে পারি, এক নাম্বার দেশীয় পদ্ধতিতে, এবং মার্কেট যদি আমার ডেভেলপ না করে, আমি যতটুকু জেনেছি আপনিও তো ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে ছিলেন, তাই না? সবচেয়ে বেশি যদি ম্যাচিউরড ইন্ডাস্ট্রি বলে বাংলাদেশে কোন জায়গায় অটোমেশন হয়েছে? অটোমেশন দুটো জায়গায় হয়েছে, একটা হচ্ছে ব্যাংকিং আর একটা হচ্ছে টেলিকম। কেন হয়েছে অত্যন্ত সংক্ষেপে বলি, দুটো কারণ। একটা হচ্ছে গভর্নেন্স, সেখানে হচ্ছে কম্পিটিশন। গভর্নেন্স বলতে কি বোঝাচ্ছে? ইন্টারন্যাশনাল টেলিকম ইউনিয়নের সাথে ওদের কানেক্টেড থাকতে হয়, সমস্ত সার্ভিসেসগুলি আপনি বাইরে এবং লোকালি কানেক্টেড থাকতে হয়। একইভাবে সেন্ট্রাল ব্যাংকে, বাংলাদেশ ব্যাংকে সমস্ত পেমেন্ট সিস্টেমগুলি কানেক্টেড থাকতে হয়। দ্বিতীয়ত হচ্ছে মার্কেট কম্পিটিশনের জন্য আজকে যদি একটা আপনার পছন্দ না হয় এখানে এটিএম কার্ড বা ক্রেডিট কার্ড, ইউ ক্যান সুইচ টু অ্যানাদার ব্যাংক। সো উইথ দ্য মার্কেট ডিমান্ড আপনাকে সেই জিনিসগুলি তাকে প্রোডাক্ট এন্ড সার্ভিসেসগুলিকে বাধ্য হচ্ছে। একইভাবে টেলিকো, একটা টেলিকো আজকে যদি গ্রামীণ পছন্দ না হয় চলে যাচ্ছেন অন্য অপারেটরের কাছে। সো এই কারণে দুইটা মাত্র সেক্টর। নাও আপনি যদি এখন চিন্তা করেন হেলথ কেয়ার সেক্টরে, হেলথ কেয়ার সেক্টরের প্রথম জিনিসটা কি? প্রথম জিনিসটা হচ্ছে আপনার পেশেন্ট ডেটা। ডু উই হ্যাভ দ্য ডেটা? নো, উই ডোন্ট হ্যাভ দ্য ডেটা। তাহলে যদি পেশেন্টের ডেটা না থাকে, তাহলে কেন নাই? প্রবাবলি এটার পলিসি লেভেলের ইস্যু আছে। বাইরে আপনি যদি যান, আপনি যদি থাকেন, দেখেন যে একদম প্রত্যেকটা নাগরিকের একটা পেশেন্ট ডেটাবেস থাকে। কারণ যে কোনো কারণে সে যদি কোনো একটা দুর্ঘটনায় পড়ে, সাথে সাথে হসপিটাল তার ইমার্জেন্সি থেকে হেলথ ডেটা রেকর্ড পুশ করে, এটার সাথে তার ইন্স্যুরেন্সটা ট্যাগ থাকে। সো প্রত্যেকটা কি হচ্ছে ইনফরমেশন, সব কিছু একটা ইনফরমেশন। ইনফরমেশন ফ্লোটাকে করে আপনি বিজনেস ইফিসিয়েন্সি তৈরি করার পর বিভিন্ন রিপোর্ট জেনারেট করব, একটা বিজনেস রিপোর্ট, একটা পার্টিকুলার তার ডোমেনের রিপোর্টগুলি তৈরি করব। আমার তো কোনো কিছুই নাই, আমরা ইনসাইট পাচ্ছি না, অথবা ফোরকাস্টে নাই। এটা শুধুমাত্র যে প্রাইভেট সেক্টরে তা না, হ্যাঁ প্রাইভেট সেক্টর হয়তো গার্মেন্টসে কিছুটা অগ্রগতি হয়েছে, কিছু কিছু কংগ্লোমারেট তাদের বিজনেসের জন্য নিয়েছে। আর সরকারি ক্ষেত্রে যদি আপনি দেখেন, আপনি যদি বলেন সেই অটোমেশনটা আমার মতে কিন্তু 5%ও হয়নি। একটা হচ্ছে সিটিজেন সার্ভিস, তাদের নিজস্ব তথ্যের জন্য। মেবি ডক্টরস দে ডোন্ট ওয়ান্ট টু বি মনিটর, সেম গোজ ফর দ্য হসপিটাল টু ক্লিনিক টু ডায়াগনোস্টিক সেন্টার। এটার মধ্যে তো একটা পলিসি লেভেল ইস্যু থাকতে হবে। জি, আপনি অটোমেশনের কথা বললেন, আর কি কি চ্যালেঞ্জ আছে? আপনি কিন্তু বললেন যে আমাদের অবস্থানটা ক্লিয়ার করে দিয়েছে, কি কি চ্যালেঞ্জ আছে? চ্যালেঞ্জগুলি একটা হচ্ছে, ধরেন চ্যালেঞ্জটা হচ্ছে আপনি যদি প্রপার বিজনেস ডেটা না পান, সেখান থেকে তাহলে আপনি যদি বিজনেস ইফিসিয়েন্সি বাড়ানোর জন্য আইটিকে অটোমেশন এজ এ টুলকে ইউজ না করেন, এটা সিটিজেন সার্ভিসেসে হোক আর নিজস্ব বিজনেসের ক্ষেত্রেই হোক, তাহলে হবে কি আইটি সেগমেন্টটা বড় হচ্ছে না। যদি এটা ইউজ করতে আমরা পারতাম, তাহলে চিন্তা করেন কত আমাদের ছেলেপিলে এমপ্লয়েবল হতো। শুধুমাত্র প্রোগ্রামিং তা না, তার এই যে ডেটা এন্ট্রি থেকে শুরু করে, ডেটা কালেকশন থেকে শুরু করে, ম্যানেজমেন্ট থেকে শুরু করে, এবং ভার্টিক্যাল লেভেলের বিজনেস এক্সপার্টিস থেকে শুরু করে, ক্যান ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য বিজনেস গ্রোথ? সেখানে আমরা প্রেডিক্ট করছিলাম 3 মিলিয়নের উপর জব কিন্তু এখানে আমরা সম্ভব, যদি আমরা এই 5-7% অটোমেশন থেকে যদি আমরা 30-35% যাই। সো ম্যাসিভ এমপ্লয়মেন্ট। তার মানে এই যখন এমপ্লয়মেন্টটা হবে, এই এমপ্লয়মেন্টটা হলে ওরা এটা একটা বিজনেস ডোমেইনে তাদের ভার্টিক্যাল থাকছে, আমার কেউ তার ম্যানেজ সার্ভিসে ভার্টিক্যাল থাকছে, কেউ কোডিংয়ে থাকছে, কেউ নেটওয়ার্কিংয়ে থাকছে, ইনফ্রাস্ট্রাকচারে। আমাদের হচ্ছে কি, আমরা বিভিন্ন জায়গায় বড় বড় কিছু জায়গায় ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছি ঠিকই, কিন্তু অ্যাপ্লিকেশনস নাই। আচ্ছা, তাহলে এই জায়গাতে একটা বিরাট চ্যালেঞ্জ। তাহলে ইনফ্রাস্ট্রাকচারগুলো একটু বলবেন ক্লিয়ারলি, আমাদের কি কি ইনফ্রাস্ট্রাকচার আছে, অথবা আপনার জানা মতে, কারণ যেটা আমরা ইউটিলাইজ করতে পারছি না। ধরেন ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে তো প্রথম হচ্ছে আমি যদি কাজ করি সেটা হচ্ছে ইন্টারনেট, তাই না? একটা হচ্ছে আপনাকে ইন্টারনেট দিতে হবে, পাওয়ার দিতে হবে। এখন ইন্টারনেটে যদি হয়, এখন আমাদের সাবমেরিন কোড সিমিউ 4 আছে, 5 আছে, ঠিক আছে, 6টা আইটিসি আছে এখানে, যারা 6টা আইটিসি আছে এখানে, এনটিটিএন 3টা কাজ করছে, এটা নিয়ে আমরা কাজগুলি করছি। আরও এখন ইন্টারনেটে যেটা হচ্ছে যে ইন্টারনেটের উপরে দেখা যাচ্ছে যে এখন আমাদেরকে সামনে আরো এগিয়ে যেতে হবে। যদি স্টারলিং তো আসলো, আপনি জানেন স্টারলিং তো গ্রামে গঞ্জে সব জায়গায় ছড়িয়ে দিয়েছে। স্টারলিং অ্যাক্সেসিবিলিটি তো বাড়িয়েছে, আপনার মতে কি আসলে এটা বাড়ায়নি? এটা তো অবশ্যই অ্যাক্সেসিবিলিটি বাড়িয়েছে, কিন্তু একটা কস্ট ফ্যাক্টরও রয়েছে আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি সবকিছু একটা যদি টেকনোলজিক্যালি চিন্তা করেন, রিডান্ডেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। রিডান্ডেন্সি একটা যদি ফেল করে, একটা যেরকম একটা গত সরকারে দেখলাম কিছুদিন ইন্টারনেট আউটেজ হয়েছে, হুইচ ইজ এ ডেঞ্জারাস থিং ফর বাংলাদেশ। সেই কারণেও কিন্তু আমাদের অনেক জিনিসগুলি কিন্তু বাধাগ্রস্ত হয়েছে এক্সপোর্টের ক্ষেত্রে। 6 দিন ধরে ইন্টারনেট নাই, সে দেশে কিভাবে আসবে?
এটা কি সম্ভব না? অবশ্যই তাহলে সেই ক্ষেত্রে এই ধরনের কখনো যদি আউটেজ হয়ে থাকে তাহলে আপনার বিকল্প হিসাবেও তো আপনার একটা স্যাটেলাইট কমিউনিকেশন লাগবে। জি। সো ওদিক থেকে কিন্তু ঠিক আছে, এটা যত বেশি রিডেন্ডেন্সি পাবেন সেটাতে। আমি যেটা বলতে চাচ্ছি যে কিছু কিছু অ্যাপ্লিকেশনে বিভিন্ন সংস্থা, সরকারি সংস্থা বলছি, এখন নাম বলছি না, বেসরকারি সংস্থা অনেক বড় বড় সার্ভার কিনছে, সুইচ কিনছে, রাউটার কিনছে, ইন্টারনালি কানেক্টিভিটি ভিপিএন কানেকশন নিচ্ছে, কিন্তু তার অ্যাপ্লিকেশন সাইজ খুব ছোট। নাও যে চ্যালেঞ্জগুলি বলছেন আপনি দেশীয় লোকাল সফটওয়্যারগুলিতে, আমাদেরকে প্রায় প্রশ্ন করা হয় যে তোমাদের কোর ব্যাংকিং এর কথাই বলেন, শুধুমাত্র এখন দুটা কোম্পানি টিকে আছে, বাকি কোম্পানি সব ফরেন সফটওয়্যার নিয়ে যাচ্ছে, যেখানে বলছেন ইন্ডিয়ান সফটওয়্যার নিয়ে যাচ্ছে। কিন্তু যখন কম্পেয়ার করা হয় আমাদেরকে ইন্টারন্যাশনাল প্রোডাক্টের সাথে কম্পেয়ার করছি, এটা খুব বেশি দিন না, 5 মাস আগের ঘটনা। আমাকে কম্পেয়ার করা হলো একটা ইন্ডিয়ান সফটওয়্যারের সাথে, আমি 5 মার্ক বেশি পেলাম ইন টার্মস অফ টেকনিক্যাল মার্ক ইজ কনসার্ন। কিন্তু ওরা যদি 5 কোটি টাকা অফার করে থাকে তা ওরা কিন্তু ডলারে করছে, হ্যাঁ, যেটা ডলার বাড়তে থাকে এবং 20% এমসি দেয়, আমাকে কিন্তু 1.5 কোটি টাকাও দিতে চায় না। এটা কি মেন্টালিটি নাকি আসলে কি এটার মানে এটার প্রয়োজনীয়তাটা এখনো অনুধাবন করতে ওই যে আমি প্রথমে একটা বলছিলাম যে মার্কেট ম্যাচুরিটি দুটা ভাবে আসে। একটা সেমি ম্যাচিউরড মার্কেট, ম্যাচিউরটা হবে কি ক্লায়েন্টের সাইড থেকে ম্যাচিউরিটি লাগে, আমার সাইড থেকে ম্যাচিউরিটি লাগে, নাকি ট্রাস্ট করে না এখনো, মানে দেশের দুটো একসাথে সবকিছু আছে, দুটো অংশতে আছে। এখন আপনি আমার থেকে একটা প্রোডাক্ট বা সার্ভিসেস কিনছেন, আপনি পার্টিকুলারলি নিচ্ছেন, আপনি কিন্তু সেম কোয়ালিটি চাচ্ছেন, কিন্তু যদি আপনি আমাকে সেম মূল্যটা না দেন তাহলে কিন্তু ভবিষ্যতে আমি কিন্তু আপগ্রেড করতে পারবো না। কারণ আমরা যাদেরকে নিচ্ছি হাই কোয়ালিটি, ইফ ইট ইজ এ হাই এন্ড ব্যাংকিং অ্যাপ্লিকেশন, আমাকে তো হাই এন্ড ব্যাংকিং অ্যাপ্লিকেশনের জন্য ওই লেভেলের ছেলেপেলেকে নিতে হবে, ডোমেন এন্ড এক্সপার্টিস নিতে হবে, তাহলে আমরা সেই মূল্যটা একেবারেই পাচ্ছি না। বিদেশি যে নির্ভরতাটা আছে, হ্যাঁ অবশ্যই এখানে আমাদের ওদেরও ব্যাপার আছে কন্টিনিউশনে, বিজনেস কন্টিনিউশনে, কিন্তু এই যে এত বড় প্রাইস গ্যাপের ক্ষেত্রে আমরা একটা পারছি না। জি, আমরা এটা নিয়ে আরো আলোচনা করব যে প্রাইস গ্যাপটার আর কি কি কারণ থাকতে পারে, বিদেশি নির্ভরতা কিভাবে কমানো যেতে পারে। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছে। শিওর। দর্শক, এই পর্যায়ে নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত একুশে বিজনেস। দর্শক, বিরতির আগে দেশের তথ্য প্রযুক্তি খাত নিয়ে কথা বলছিলাম স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসাল্টিং প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুশফিকুর রহমানের সঙ্গে। প্রিয় দর্শক, একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে। আমরা ফিরছি আলোচনায়। আপনার কাছে এখন যেটা জানতে চাচ্ছে, আমরা তো অনেক সমস্যার কথা শুনলাম, আমাদের দেশের লোকাল সফটওয়্যার আপনি যদি একটু নিশ্চিত করতেন ভারতের কোনো ম্যান পাওয়ার ওপর ডিপেন্ডেন্সি আছে কিনা, এবং ভবিষ্যতে আমরা বিশ্বের দ্বার প্রান্তে পৌঁছানোর জন্য কি কি করণীয় সরকার? ওকে, শুধু এটা এই ভারত বলবো না, যদি আপনি ধরেন যারা এটাকে বলেন কাস্টম অফ দ্য সেলফ সফটওয়্যার পার্টিকুলারলি নিচ্ছেন, আপনি যে একেবারে বলছেন যে আপনি এরকম একটা সফটওয়্যার চান, ব্যাংকিং সফটওয়্যার চাচ্ছেন বা গভর্নমেন্টের একটা ভ্যাট ম্যানেজমেন্ট সিস্টেম চাচ্ছেন, পৃথিবীতে যেখানে আগে এরকম আরো 2টা কান্ট্রিতে এটা অলরেডি ইউজ করেছে, আমাদের কখনোই হয়নি। তার মানে কি তখনই আমরা লোকাল কোম্পানিগুলো আউট হয়ে গেলাম, তাহলে বিদেশি কোম্পানিগুলি চলে আসলো। তার মানে চলে আসার পর কি হবে, ওই সমস্ত ইমপ্লিমেন্ট করছে, ওই সে কাস্টমাইজ করছে। নাও এখানে জিনিসটা হচ্ছে যে বাইরে যদি আমরা তাদেরকেও চিন্তা করি, আমরা কিন্তু অনেকবার বলেছি যে ঠিক আছে সব জিনিস যে আমরা পারবো তা না, কিন্তু লোকাল ভ্যালু এডিশন তো আপনাকে এনশিওর করতে হবে। যেমন একটা উদাহরণ দিই, যে কোনো একটা ভ্যাটের এত বড় একটা প্রকল্প না হয়েছে ভিয়েতনামিজ কোম্পানি থেকে, আমরা জানি না এটার প্রকল্প কি 400 কোটি টাকার উপরে। এখানে একটা ভাষাগত সমস্যা আছে। আপনি আজকে অ্যাকাউন্টিং, আপনি প্রথমে আপনার এখানে নর্মালি আপনি অ্যাকাউন্টিংয়ের আপনি প্যাকেজ ইউজ করছেন না, ইনভেন্টরি করছেন না, হঠাৎ করে বিগ ব্যাং অ্যাপ্রোচে আপনি এসিপি ওরাকেল যাবেন, এই যে কোম্পানি ম্যাচিউরিটি বললাম না, সেটা নিলে হবে না, বুঝতে হবে। দেন হচ্ছে আপনাকে তো এটা ম্যানেজ সার্ভিস করে আপনাকে লোকজনকে, আপনার লোকবলকে তৈরি করার পর এটা সাপোর্টে দিতে হবে। তাহলে এই যে ব্যাপারটা যদি বাইরে নির্ভরতা এখানে থাকছে, তাহলে ইট বিকামস কস্টলি এবং কোনো ক্ষেত্রে এটা সম্ভব হয় না এবং প্রজেক্টগুলো ফেল করছে। আপনি যেটা বলেন করে তো এখনো বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়নি, এটা কি হওয়া সম্ভব কিনা ভবিষ্যতে? অবশ্যই সম্ভব, কেন সম্ভব না? কারণ আমার বিজনেস প্রসেসকে আমি যদি অ্যালাইন করি এবং স্টেপ বাই স্টেপ আমি যদি জানি এটাকে এই জায়গায় নিয়ে যেতে হবে, একবারে না নিয়ে গেলে আমাদের ছেলে পেলে অবশ্যই এখানে করতে পারবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। টাইমলাইন কেমন হতে পারে? এটা টোটালি ডিপেন্ড করে কোম্পানির উপরে, একবারে জাম্প অন না করে। আপনি নিজেও দেখেছেন যে গ্রামীণ ফোন বা আপনাদের মতো যদি আপনি যারা এখানে ব্যাংকিং সলিউশনে আছে, ওরা কিন্তু একদিনে যায়নি, স্টেপ বাই স্টেপ গিয়েছে। তাহলে এটা ডিপেন্ড করে স্টেপ বাই স্টেপ গিয়ে, হয়তো এখান থেকে কারো জার্নি যদি আজ থেকে হয় 5 বছর পর একটা ম্যাচুরিটি আসতে পারে। নাও
একটা কিন্তু বড় সুবিধা এখন আছে উইথ দ্য অ্যাডভেন্ট অফ এআই আসার কারণে আগে আমাদের যে ডেভেলপমেন্টগুলি যে সময় লাগতো এখন কিন্তু প্রায় 1/3 হয়ে যাচ্ছে কিন্তু ডেভেলপমেন্টগুলি। সেক্ষেত্রে তার মানে কি আসছে যে আমরা যদি এখন যে কোনো একটা প্রজেক্ট নিই সেই প্রজেক্টগুলি অনেক দ্রুত আমরা শেষ করতে পারবো। নাও আমরা কিভাবে চ্যালেঞ্জগুলি ফেস করছি এবং জিনিসগুলিকে সামনে এগিয়ে নিতে পারি, তাহলে এই যে বিদেশি কোম্পানিগুলি আসছে লোকাল কোম্পানির ভ্যালু এডিশনটা কিভাবে করতে হবে এনশিওর করার জন্য এটা একটা মাস্ট এনশিওর করতে হবে। সরকারকে যেখানে বলছি আমার মতে 5 থেকে 10% অটোমেশন, ক্যান ইউ ইমাজিন সরকার যদি 30 থেকে 40% হয় মার্কেট সাইজ কত বড় হবে, তাহলে সেই জায়গাগুলি আমাদের প্রচার লোকাল কাজগুলি আমরা ডেভেলপমেন্ট শুরু হবে। এখন সরকার যখন তার বিভিন্ন সিটিজেন সার্ভিসেসগুলিকে করবে, আজকে লেটস এলসির আপনার লোকাল এলসি এগুলি আপনাকে ব্যাংকের জন্য রাখতে হলে আপনার টনস অফ পেপার লাগছে আমাদের, এটা ওয়েস্টেজ অফ পেপার। এটাকে যদি আমাদের ডিজিটাল সিগনেচার ইন প্লেসে আছে, টেকনোলজি আছে মেশিন লার্নিং এবং এআই দিয়ে সব প্রসেসকে যদি আমরা অটোমেট করতে পারতাম, তাহলে ক্লায়েন্ট এন্ড থেকেও চিন্তা করছেন ওরাও কিন্তু ইউজ করবে। দে হ্যাভ টু অটোমেশনে বাধা কি? অটোমেশনের বাধা হচ্ছে আমাদের প্রথম হচ্ছে যে আমরা মানে বাধা হচ্ছে যে সেই পুরনো যে যার অবস্থানে থাকতে চাই, দেখবেন কমফোর্টেবল যে যার প্রসেস চেঞ্জ করতে চায় না। আজকে যদি ইনথির কথা বলেন আমাকে, ইনথি ইউজ করছে, যদি এটা কোভিড না হতো ইনথিও আজকে এই পর্যন্ত আসতো কিনা আমার সন্দেহ আছে, উইথ ডিউ রেসপেক্ট। কিন্তু গতকালও আমি একটা যেখানে হাইটেক পার্কে বলেছিলাম যে আমাদের যখন অ্যাপ্লিকেশনগুলি আমরা জমা দিই ক্যাশ ইনসেন্টিভের জন্য, সে এখনো ফিল আপ করতে হয় আমাদের ফর্ম, এগুলি কেন আমরা অটোমেট করছি না? যত বেশি অটোমেট করবো তত বেশি স্বচ্ছতা থাকবে, বিজনেস এফিসিয়েন্সি বাড়বে, সেই জিনিসগুলি একটা থাকবে। আর অটোমেশনের ইকোসিস্টেম কি আছে বাংলাদেশে? হ্যাঁ, ইকোসিস্টেম কিছু কিছু তো আছে, কিন্তু ওভারঅল ইকোসিস্টেমটার জন্য আরো একটু ম্যাচুরিটি আমাদের দরকার। আপনি এখন বিজনেস অ্যাপ্লিকেশনে বললে আপনার অ্যাকাউন্টস থেকে শুরু করে ইনভেন্টরি থেকে শুরু করে সাপ্লাই চেইন থেকে শুরু করে ওদেরকে বুঝতে হবে প্রত্যেকটা তথ্যকে কিভাবে সে সাজাবে, এটাকে অটোমেট করার জন্য কোন স্টেপে যেতে হবে, নেক্সট স্টেপে গেলে আরো কিভাবে এগিয়ে নেওয়া যায়, এটা থেকে আমরা বলি বিজনেস প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং। বিজনেস প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং এর জন্য কোন কোম্পানিকে আমাকে সিলেক্ট করতে হবে, তার বিজনেস কন্টিনিউটি কি, সেই সিলেকশন প্রক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট। যে ক্ষেত্রে শিক্ষা দেওয়া যায় কিনা অথবা ভার্সিটিতে এরকম কারিকুলাম খুবই ভালো বলেছেন যে আমাদের যে কোনো একটা ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স আছে, ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্সটা এখানে আছে, সেই জিনিসগুলি বা আমরা যখন আইপিএতে পড়েছি সেখানে একটা জিনিস প্রোডাকশন করার পরে প্রোডাকশন প্রসেসগুলিকে কিভাবে আমি বাজারজাত করব, বাজারজাত করলে এটা ভ্যালু কত থাকবে, ভ্যালু দিলে এটা কি ইম্প্যাক্টটা ক্রিয়েট করবে, সেটা বিজনেস এবং শুধুমাত্র যে আমি ইঞ্জিনিয়ারিং বা স্টেমে তা বলছি না, বিজনেস এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরেও কিন্তু এই ইকোনমিক্সের এই সাবজেক্টগুলিকে অবশ্যই এখানে থাকা উচিত, যখন ইয়াং প্রফেশনাল বের হবে তার একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং লাগবে। যে আমরা আশা করি যে কারিকুলামে যদি এটি অন্তর্ভুক্ত করা যায় তাহলে হয়তোবা বেসিক ধারণাটা শিক্ষা জীবন থেকে নিয়ে এসে তারপর কর্মজীবনে প্রবেশ করা যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আজকে আপনি অনেকগুলো ইনসাইট দিলেন আমাদেরকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কি চাই? আমরা চাই যে হচ্ছে মানে সফটওয়্যার তো শুধুমাত্র যে একটা বিজনেস তা না, হ্যাঁ তাই না। আমি যদি জাতিকে একটা মিড লেভেল আমার যদি ইকোনমিতে উন্নতি করতে চাই, আমি যদি নিজে প্রডিউস না করি তাহলে কিভাবে করব? জি, আমাদের নিজেদের আগে প্রডিউস করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশের তথ্য প্রযুক্তি খাতের নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসাল্টিং প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুশফিকুর রহমান। দর্শক, এবারে নিচ্ছে একটা বিরতি, ফিরছি দুপুর 2টা 30 মিনিটে আবারও 21শে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল। 21শে সঙ্গেই থাকুন।